ফিরে আসা বিরতির পর রয়েছে আজকে আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে আড্ডায় সুজাতা দাস। সুজাতা দি ভীষণ মিষ্টি একজন মানুষ, মিষ্টি মিষ্টি কবিতা শুনছি এবং অনেক শোনা এখনো বাকি, সবে আড্ডার শুরু। কথা ও কবিতায় আপনারাও যদি অংশগ্রহণ করতে চান যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। তাহলে দিদি, ভালোবেসে কবিতাকে নিয়ে তো তোমার পথ চলা, একটা খুব কঠিন সময় যাচ্ছ যেটা শুরুতেই আমি বলেছি, তাও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছো, মন থেকে উঠে দাঁড়ানোটা আর কি। আসলে এই শোকগুলো তো আমাদের জীবনে আসবেই দিদি, তবু আমাদেরকে নিজেদেরকেই মলমটা লাগিয়ে নিয়ে উঠে দাঁড়াতে হবে। আচ্ছা, কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কবিতাকে কিভাবে আবৃত্তি করা যায়, কতটা কি কি বিষয় বিশেষভাবে কতটা মন দেওয়া উচিত? মানে আমি বলতে চাইছি যে কি বিষয় জোর দেওয়া উচিত, যেগুলো করলে মোটামুটি একটু ফলো করলে সেটা আবৃত্তিতে পরিণত হয়, বা মোটামুটি দেখো শেখার প্রচুর আছে। আমি যারা খুব সাধারণ, যারা খুব বেশি প্র্যাকটিস করতে পারছেন না কিন্তু কবিতাটা পারফর্ম করতে চান, তারা কোন কোন বিষয়, কোথাও শেখেও না, তারা কোন কোন বিষয় নিজে থেকে সেটা জাজমেন্ট করতে পারে, নিজের সঙ্গে কিভাবে? প্রথমত কবিতা আবৃত্তি করতে গেলে স্মৃতির তো দরকার আছে, মানে মনের স্মরণে রাখতে হবে আর মুখস্থ করে স্মরণে রাখতে হবে। এছাড়াও একটু আধটু মডিউলেশনেরও দরকার আছে। আসলে কবিতাটাকে বুঝতে হবে, পড়ে নিজের মতো করে একটা ছবি যদি মনের মধ্যে আঁকা যায় তবে সেটাকে আর কি মানে আমি ভাষায় প্রকাশ করে সেটা আমি সবার কাছে ফুটিয়ে তুলতে পারি, একটা চিত্র আর কি। আর সেটাই সব থেকে বেশি দরকার, যে আমি একটা আবৃত্তি পরিবেশন করছি, যারা শুনছেন তারা যেন ওটা একটা চিত্ররূপে দেখেন। তো এটা করা দরকার। তো যারা এটা মানে মেনে করবেন আর কি, তাদের তো খুব ভালো হবে। এছাড়াও কবিতা পড়ে কবিতা নিজের মতো করে বুঝে নিজের মতো করে করা যায় পরিবেশন, এটা আমার মনে হয়। কোন কবির কবিতা তোমাকে খুব টানে? আমি সব থেকে বেশি কবিতা, আমার সুবোধ সরকারের কবিতা আমার খুব ভালো লাগে। কবি সুবোধ সরকারের কবিতা আমি বেশি আবৃত্তি করি। তাছাড়া আমি রবীন্দ্রনাথ, নজরুল, সুনীল গঙ্গোপাধ্যায়, মানে যেগুলো একটু বাস্তবের সঙ্গে চট করে নিজেকে, হ্যাঁ, এবং বর্তমান সময়ের সঙ্গে যেগুলো খুব বেশি প্রাসঙ্গিক, সেগুলো তোমাকে নাড়া দেয়। আর ছড়া? ছড়া, বাচ্চাদের ছড়া তো খুব ভালো লাগে। সেখানে তো রবীন্দ্রনাথের প্রচুর ছড়া আছে মজাদার, সেগুলো তো পড়লে মনটা একদম খুব খুশি হয়ে যায়। এছাড়াও ভবানীপ্রসাদ মজুমদারের তো কথাই নেই, অনেক ছড়া আছে। হ্যাঁ, ভবানীপ্রসাদ মজুমদারের ঘটলো যাতা শোনাচ্ছি ভাই কবিতাটা আমি একটু শোনাচ্ছি। এটা ভীষণ মজার একটা ছড়া, দেখি তোমার কাছ থেকে একটু শুনে নিই। কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা ঘটলো যাতা শোনাচ্ছি ভাই। আরে আরে চেকার মশাই, এটা কেমন ব্যাপার? ছুটে ছুটেই দেখুন ঘামে ভিজলো গায়ের র্যাপার। আজ যে মিনিট দুয়েক আগেই বেরিয়ে গেল গাড়ি। মগের মুলুক নাকি মশাই, নাকি মামার বাড়ি? 30 বছর করছি হতাই ডেলি প্যাসেঞ্জারি। কোনো দিনও হয়নি এমন বিশ্রী কেলেঙ্কারি। 6টার গাড়ি 9টায় যায়, কিংবা 9:30। 9টার আগেই বেরিয়ে গেল, কেমন করে হয়? ছি ছি মশাই, মাইনের দিন অফিস হলো কামাই, তার উপরে ঘরে হাজির 3 মেয়ে জামাই। দেখুন চেয়ে সারা শরীর কাঁপছে আমার রাগে। 7 জন্মেও শুনিনি যে ট্রেন চলে যায় আগে। চেকার মশাই বললে হেসে, টিকিট গুনেই হাতের, এই ট্রেনটা আজকের নয়, গতকালের রাতের। ভারী সুন্দর। আচ্ছা, দিদির ভালো থাকার সঙ্গী তো কবিতা আমি জানি, এর আগেও শুনেছি। কিভাবে কোন কোন সময়টা বেছে নাও কবিতা আবৃত্তি প্র্যাকটিস করার জন্য? তুমি তো একেবারে পুরোপুরি গৃহিণী, আমরা জানি। মানে রান্না বান্না করতে তুমি খুব পছন্দ করো, সেই সঙ্গে সংসারটাকে গুছিয়েও। আমি অ্যাকচুয়াল হচ্ছে আমি মানে খুব ছটপটে গৃহিণী। আমি সব সময় আর কি রান্না করতে করতেও নাচছি, রান্না করতে করতেও মানে কবিতা করছি। আবার তোমার যে কোনো টাইম মানে ভীষণ আমি বাড়িতে কাজ করতে করতে কবিতা আমি নিজে মানে মানে পড়া হয়ে গেলে সেটা মনে মনে ওই রান্না করতে করতে বলতে থাকি, বিভিন্ন কাজ করতে করতেও বলতে থাকি। আমার নির্দিষ্ট পড়ার কোনো টাইম নেই, মানে ওইভাবে তো করা হয় না ঘরের সমস্ত কাজ সামলে। আর সব থেকে ঘুম থেকে উঠেই আমি একবার কবিতাটা নিয়ে বসি। এটা খুব ভালো, কিন্তু এটা আমরা অনেকেই পারি না। কিন্তু
যদি পারা যায় তাহলে মানে আমি প্রথম যদি কোনো নতুন কবিতা পাই তো আমি ঘুম সেটা থেকে- সকালে উঠেই হ্যাঁ, ঘুম পড়তে থেকে চেষ্টা উঠে করো। যখন সবাই ওঠে না, আমি একা থাকি, তখন আমি একটু গুরুদেবকে স্মরণ করে নিয়ে আর কবিতাটা নিয়ে একটু বসি। আমি আবার একেবারে গভীর রাতে, যাক এরকম আমাদের মতো যারা আছেন কবিতাকে মাঝরাতে বেছে নেন অথবা ভোরবেলায় বা ঘুম থেকে চোখ খুলেই প্র্যাকটিস করেন, বা প্রথম কোনো কিছু পেলে যেটা ভালো লাগে সেটা আমার যেমন খুব অভ্যাস, খুব তাড়াতাড়ি করতে হবে ওটা, হ্যাঁ হ্যাঁ, খুব ওটা তাড়াহুড়ো করে ফেলি। ঘড়ি যে ওটা কতক্ষণে রেডি হবে, কতক্ষণে করতে পারবো, এটা হয়। চলো এবার আমরা একটা অন্যরকম কবিতা শুনি, কি শোনাবে? সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির শহর কবিতাটি একটু শোনাই। একটু গুরুগম্ভীর না? হ্যাঁ, একটু গম্ভীর, একটু গম্ভীর। একটু গম্ভীর। ঠিক আছে, একটু হেসেছি, একটু গম্ভীর থাকি, আবার না হয় হাসবো। শোনাও দিদি। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা স্মৃতির শহর। একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শোবো। আমার গাছতলা আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই। আমার অনাহার একঘেয়েমির মতো ধিক ধিক করে জ্বলছে, আর আমার ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটতে এসে বলবে, ওগো আমরা বাসি রুটি চাই না, 5 নয়া চায় না, আমাদেরও ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও, আমাদেরও গাল টিপে দিয়ে বলো, সাবধানে, আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ। সে অবাক হয়ে বলবে, এ কি, আমার জন্য শোকসভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলুম গভীর থেকে আরও গভীরে, আমি ফিরিনি, তোমাদের জন্য আগুন এসেছে। আমার জন্য তোমরা কেন নাম রাখুনি শহরের রাস্তার? তবে এর সব রাস্তা কাদের নামে, তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের থেকে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনো দিন কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানেরা থাকে উপবাসী। তোমাদের লজ্জা করে না? আমি আসছি। ভীষণ ভালো, ভীষণ ভালো একটা বার্তা, মন কেমন করা তবুও উঠে জেগে ওঠা। সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।